কোটা সংস্কার দাবিতে পদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনের শিক্ষার্থীরা স্মারকলিপি গ্রহণ করলেন সামরিক সচিব, পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। গণভবনে প্রধানমন্ত্রী বললেন, কর্মসূচিতে বাধা নেই, ধ্বংসাত্মক কাজ করলে আইন অনুযায়ী ব্যবস্থা। রোহিঙ্গা ক্যাম্পে মাদক জব্দের অভিযানে আটক আরসার সামরিক শাখার প্রধান। এপিবিএনের সঙ্গে গোলাগুলি, সন্ত্রাসীদের একজন গুলিবিদ্ধ, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এবং এক ধাক্কায় রাষ্ট্রের ক্ষতি 215 কোটি টাকা, সঙ্গে তীব্র গ্যাস সংকট। চট্টগ্রামে সয়েল টেস্টের সময় এলএনজি সরবরাহের পাইপলাইনে ছিদ্র, ঠিকাদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি। জনপদের সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বাংলা ব্লকেডের পর এবার গণপদযাত্রা কোটা বিরোধী আন্দোলনকারীদের। কর্মসূচির 14তম দিনে আন্দোলনকারীদের চোখ ছিল বঙ্গভবনের দিকে। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া। পদযাত্রা করে সেই কর্মসূচি সফল করেছেন আন্দোলনকারীরা। স্মারকলিপি গ্রহণ করে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন সামরিক সচিব। পরে শিক্ষার্থীরা জানান, আগামী 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। তেজদীপ্ত তারুণ্যের স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ, হাতে লাল সবুজের পতাকা, বুকে বাংলাদেশ, সব মিলিয়ে এ যেন এক জনসমুদ্র, তারুণ্যের ঢল। অনেকেরই শিক্ষাঙ্গন আলাদা, একে অন্যকে সেই অর্থে চেনেনও না, তবে আন্দোলন যেন সবাইকে গেঁথে দিয়েছে একই সূত্রে। তৈরি হয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। দাবি একটাই, কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রাজধানীর বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দিকে আসতে থাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা। টুকরো টুকরো মিছিল পরিণত হয় জনসমুদ্রে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা রেখে সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন পাস করে কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে। কোটার টেবিলে ফিরতে চাই। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আমাদের এই বিষয়টা যৌক্তিক একটা সমাধান দেবেন। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের সংগ্রাম, শিক্ষার্থীদের দাবি দেওয়া সবসময় শান্তিপূর্ণ ছিল। এবার যাত্রা শুরুর পালা। দুপুর 12টায় গ্রন্থাগার থেকে বেরিয়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন হয়ে পদযাত্রাটি পৌঁছায় নূর হোসেন চত্বরে। সেখানেই শান্তিপূর্ণ অবস্থান নেন আন্দোলনকারীরা। কোটা বাতিল না করে সংস্কার করা হোক। এক দফা দাবি আমরা, যেটা হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার করতে চাচ্ছি। মেধাবীরা তাদের যোগ্য স্থানে যাক। এটা সাধারণ মানুষের দাবি, একদম সারা বাংলাদেশের মানুষের দাবি। আমরা আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা ভেঙে ফেলেন সেখানকার ব্যারিকেড। একটু এগিয়ে আবারও অবস্থান নেন বঙ্গবন্ধু চত্বরে। সেখান থেকে 12 সদস্যের প্রতিনিধি দল চলে যায় বঙ্গভবনের উদ্দেশ্যে। এদিকে 2:40 পুলিশি নিরাপত্তায় বঙ্গভবনে প্রবেশ করে প্রতিনিধি দল। প্রায় 15 মিনিট পর স্মারকলিপি জমা দিয়ে বের হন তারা। এরপর আবারও চলে যান বঙ্গবন্ধু স্কোয়ারে। সেখানে গিয়ে তারা জানান, আগামী 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি, আমাদের যে স্মারকলিপিটি, সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে। যতগুলা দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এরপর সচিবালয় হয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। উল্লেখ করে সরকার প্রধানের প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কোথায় পেল শিক্ষার্থীরা? বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কোটা এবং মেধা এক কাতারে নিয়ে আসা কৌশল ছাড়া কিছু নয়।
এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গেল সপ্তাহে বেইজিংয়ে 3 দিনের দ্বিপাক্ষিক সফর সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপনে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সহায়তার কথা উল্লেখ করেন। শুরুতেই লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন সফরের চুম্বক অংশ, জানান সফল হয়েছে সফর। তারা আমাদের বিরাট অফার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তার সাফ জবাব, আইন সংবিধান না বুঝেই মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা আর মেধা তো এক জিনিস না। তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বাট সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনা হিসেবে ওঠে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির ইস্যু। সরকার প্রধান বলেন, দুর্নীতি করলে আপন পর দেখে নয়, সরকার আইন মাফিক ব্যবস্থা নেবে নির্দ্বিধায়। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী বলেন, ফাঁস হওয়া প্রশ্নে কারা কারা সরকারি কর্মকর্তা হয়েছেন চিহ্নিত করতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংবাদ সম্মেলনে চীন সফর পরবর্তী তিস্তা প্রকল্পের আপডেট তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রকল্পটি ভারতই করবে। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন উচ্চ আদালত। 27 পৃষ্ঠার রায় হাইকোর্ট বলেছেন, সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা মেনে চলতে হবে। যদিও উচ্চ আদালতের এই রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা রয়েছে আপিল বিভাগে। যে রায় ঘিরে এত উত্তেজনা, আন্দোলন, অবশেষে ঘোষণার 1 মাস 9 দিন পর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। যদিও এ রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা রয়েছে আপিল বিভাগের। 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আইনজীবীদের দেয়া যুক্তিতর্কের পাশাপাশি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এর আগে কয়েকটি রিট হয়েছিল হাইকোর্টে। সবকটি রিটেই সরকারি চাকরিতে 30% কোটা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। রায়ের শেষাংশে মুক্তিযোদ্ধা কোটাসহ জেলা, নারী, শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী কোটা পদ্ধতি মেনে চলতে বলা হয়। উচ্চ আদালত রায়ে এও বলেছেন, সরকার যদি মনে করে কোটা ব্যবস্থার পরিবর্তন, কমানো কিংবা বাড়ানো দরকার, তাহলে এ রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
7 আগস্ট সর্বোচ্চ আদালতে শুনানির জন্য ফের উঠবে কোটা ইস্যু। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আসে সন্ত্রাসী সংগঠন আরসার সামরিক শাখার প্রধান ইলিয়াস। অস্ত্র সরবরাহের সময় এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে বিদেশি অস্ত্র ও গুলি সহ আটক করা হয় তাকে। এর জেরে ভোরে টহলরত এপিবিএনের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ এপিবিএন সদস্য চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। কক্সবাজারের উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে আসতে পারে অস্ত্রের চালান, এমন খবরে 20 নম্বর ক্যাম্পে অবস্থান নেন এপিবিএনের সদস্যরা। সংস্থাটির দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে মুহুর্মুহু গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পাল্টা গুলি ছোড়ে এপিবিএনও। এক পর্যায়ে 3 সন্ত্রাসী পালালেও আটক করা হয় আরসার সামরিক শাখার প্রধান ইলিয়াসকে। উদ্ধার করা হয় বিদেশি 2টি G3 রাইফেল ও 50 রাউন্ড গুলি। এপিবিএন জানায়, ইলিয়াস 4 মাসে 4 দফায় সামরিক প্রশিক্ষণ নিয়েছে। মিয়ানমারের যুদ্ধ করে 15 দিন আগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসে। তার নাম মৌলভী ইলিয়াস। সে 15 দিন আগে মায়ানমার থেকে যুদ্ধ করে ফিরছে দেশে এবং সে আরসা যে সন্ত্রাসী সংগঠন তার সামরিক শাখার প্রধান। শনিবার রাতে ইলিয়াসকে আটকের খবরে সক্রিয় হয় আরসার সদস্যরা। রোববার ভোরে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা টহল দলের উপর ছোড়ে এলোপাতাড়ি গুলি। পরে এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আহত হন এপিবিএনের এক সদস্য। গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে তারা পাহাড় থেকে ফায়ার করছে। তো পাহাড় থেকে ফায়ার ওপেন করলে আমরা ফায়ার ওপেন করছি। তো পরবর্তীতে আমাদের কনস্টেবলের পায়ে একটা গুলি লাগছে। তাকে আমরা তাৎক্ষণিক কক্সবাজার হাসপাতালে প্রেরণ করি। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত এপিবিএন সদস্যের নাম মোহাম্মদ শাহরাজ। তার ডান পায়ে গুলি লাগে। শঙ্কামুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গত বছর খারাপ অবস্থা থাকলেও চলতি বছর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানীর লেক শোর হোটেলে বেসিস আমেরিকা ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। We are now in a better situation. We are coming out of the problems we are facing. As you know, the economy is coming very fast, coming back on track. So I'm quite confident that the challenges and the issues which we have faced in recent times, we will be overcoming, and we should be back on the path of progress. এক ধাক্কায় গ্যাসের লাইন ফুটো হওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 215 কোটি টাকা। পাশাপাশি অন্তত তীব্র গ্যাস সংকটে ভুগতে হয়েছে রাজধানীবাসীকে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের জেটি নির্মাণের সয়েল টেস্টের সময় ছিদ্র হয়েছিল এলএনজি সরবরাহের ওই পাইপলাইন। এ ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা উল্লেখ করে থানায় ডায়েরি করেছে জিটিসিএল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলীরা। দিনরাত টানা কাজ করার পরও 3 দিন লেগেছে ছিদ্র হওয়া পাইপ অপসারণ করে নতুন পাইপ লাগিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে। এই সময়ে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের নিরাপত্তা বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, চায়না ইপিজেটের জেটি নির্মাণের সয়েল টেস্ট কাজ পরিচালনার সময় গ্যাস সঞ্চালন পাইপের ক্ষতি সাধন করে। জিটিসিএল কর্মকর্তারা জানতে পেরে এরপর পরেই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকাল থেকে শুরু হয় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ। মাটির অন্তত 1.5 মিটার গভীরে অবস্থান ছিল এই পাইপের। কোনো রকম অনুমতি ছাড়া পাইপলাইনের উপর রিক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগের পাশাপাশি ক্ষতির পরিমাণ 215 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে সাধারণ ডায়েরিতে। গভীর বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে তরল এলএনজিবাহী 2টি টার্মিনালের। এসব টার্মিনালের তরল এলএনজি গ্যাসে রূপান্তর করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। 2টি পাইপ দিয়ে প্রতিদিন প্রায় 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে 2টি শিল্প কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জালকুড়ি কাঠপট্টি ও ঝুটপট্টি এলাকার 2টি স্থানে অভিযান চালানো হয়। জালকুড়ি ডাইং ও সাকিব ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্নার। দেখছেন জনপদের সময়। পর্যটন নগরী কক্সবাজারে জলাবদ্ধতা নিরসনে অবৈধ সরু খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পৌর কর্তৃপক্ষ। কী কারণে জলাবদ্ধতা তা চিহ্নিত করে প্রশাসন। একই সঙ্গে যারা জড়িত তাদের তালিকাও করা হয়। এরপর শহরের পানি নিষ্কাশনকারী সরু খাল দখল করে গড়া অবৈধভাবে স্থাপনা উচ্ছেদে রোববার মাঠে নামে পৌর কর্তৃপক্ষ। জেলার সরকারি গণগ্রন্থাগার ভবনটি নির্মিত হয়েছে ওই খালটির ওপর, যার কারণে বন্ধ হয়ে গেছে সেটি। পৌর কর্তৃপক্ষ প্রথমেই গুড়িয়ে দেয় 2টি দেয়াল। এরপর সরু খালটির উপর নির্মিত অংশ ভাঙতে গেলে 3 দিনের সময় চান গণগ্রন্থাগার কর্তৃপক্ষ। এরপর অভিযান চালানো হয় জেলা খাদ্য গুদাম এলাকায়। সেখানেও একটি সরু খালের ওপর নির্মিত 8টি স্থাপনা ভেঙে দেওয়া হয়। বগুড়ায় প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ব্যবস্থাপককে 27 বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি 5 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এই মামলার রায় দেন। এর আগে মামলার 6 আসামিকে এজলাসে তোলা হয়। 2017 সালে মহাস্থানগড় হাট ইজারার জন্য জাল পে অর্ডার ও জাল অ্যাকাউন্ট করায় সদর থানায় ব্যাংকের ব্যবস্থাপক জোবাইনুরের বিরুদ্ধে 2,69,00,000 টাকা আত্মসাতের মামলা করা হয়। এ মামলায় জোবাইনুরকে 3 ধারায় 27 বছর, 2 ব্যাংক কর্মকর্তাকে 5 বছর করে এবং বাকি 3 গ্রাহককে 7 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা সংস্কার দাবিতে পদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করলেন সামরিক সচিব, পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। গণভবনে প্রধানমন্ত্রী বললেন, কর্মসূচিতে বাধা নেই, ধ্বংসাত্মক কাজ করলে আইন অনুযায়ী ব্যবস্থা। এই ছিল জনপদের সময়ের আয়োজন। এরপর রাতের সময় আপনাদের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।